সার্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে অচল বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে আন্দোলন করছেন। এরপরেও যখন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস পেলেন না এরপরে তারা একেবারেই সব ধরনের কর্মবিরতিতে গিয়েছেন। অর্থাৎ সব পাবলিক বিশ্ববিদ্যালয় যদি একযোগে অচল হয়ে পড়ে তাহলে আসলে শিক্ষা ব্যবস্থার কি হবে। শিক্ষার্থীরা সেশন জটের মতন জটিল বিষয়গুলো নিয়ে ভাবছেন। সেসব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। দেশ সন্ধ্যার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। অচল পাবলিক বিশ্ববিদ্যালয় এই বিষয় নিয়ে আজকের আলোচনায় আমার সাথে দুজন অতিথি আছেন। আমাদের সাথে আছেন অ্যাডভোকেট শামসুল হক রেজা, আওয়ামী লীগ নেতা, এবং আছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। মোস্তফা কামাল, একটু আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে সার্বজনীন পেনশন প্রত্যয় স্কিম, সেটি প্রত্যাহারের দাবিতে কার্যত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে আমরা একসাথেই অচল হতে দেখলাম। কোনো বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা কিছুই হচ্ছে না। শিক্ষার্থীরা আসলে এক ধরনের বড় দুর্ভোগের মধ্যে আছেন। এমনিতেই আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সেশন জট নিয়ে বড় একটি আশঙ্কা থাকে। তার মানে সেই আশঙ্কা আসলে আরও বাড়ছে নাকি আসলে শিক্ষকরা যেই আন্দোলন করছেন সেটি যথেষ্ট যৌক্তিক, এবং সেই আন্দোলনে সরকার কেন সাড়া দিচ্ছে না সেটিও এখন একটি প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। শিক্ষকরা খুব বুঝে শুনে এই আন্দোলনটা করছেন, না বুঝে করছেন না। তো সার্বজনীন যে পেনশন স্কিমের কথা আপনি বললেন, সেটার প্রশংসা আছে সারা দেশে। শিক্ষকরাও সেটার প্রশংসা করেছেন। তো যেটার প্রশংসা করছি আমি, তো সেটা আমি নিজে আগে একটু খাই, এরপরে আপনারা দেই। কিন্তু শিক্ষকরা বাদ বাকি সবাইকে ওইটা দিতে চাচ্ছেন, নিজেদেরটা নিতে চাচ্ছেন না। অর্থাৎ এই পেনশনের ভিতরে যে একটু রকম ফের আছে সেটা তারা ভালো করে জানেন। আবার শিক্ষকদের এবার আন্দোলনে একটা ব্যতিক্রম দিক আছে, উল্লেখযোগ্য দিক। গত 16, 17, 18 বছরে বিভিন্ন পেশাজীবীদের মধ্যে যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, স্বাধীনতার পক্ষে স্বাধীনতার বিপক্ষে নানান রকম ফের আছে, নানান দল আছে। আবার শিক্ষকদের মধ্যে আছে লাল দল, নীল দল, হলুদ দল, নানা দল আছে। এই 17-18 বছরের মধ্যে এবার একসাথে হয়ে গেছেন শিক্ষকরা। এটা কিন্তু একটা উল্লেখযোগ্য দিক। অর্থাৎ নিজেদের গায়ে যখন পড়ে, নিজেদের উপরে আঘাতটা যখন আসে, তখন আপনি লাল নীল ভেদাভেদ থাকে না, আওয়ামী লীগ বিএনপিও আর ভেদাভেদ থাকে না, এমনকি জামাত নিয়েও আর কোনো দ্বন্দ্ব থাকে না। বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু এই তিনটা মোটা দাগ স্পষ্ট, আওয়ামী লীগপন্থী, বিএনপিপন্থী, জামাতপন্থী বলা হয়। আবার রঙে রঙেও ভাগ করা হয়। তো সবগুলো রং কিন্তু এখন এক হয়ে গেছে, এক রঙে তারা চলে আসছেন। তো তাদের প্রথমত দাবি হচ্ছে যে এই স্কিমের মধ্যে তাদেরকে বাধ্যতামূলক নেওয়া হয়েছে, তারা বলতে চাচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে তারা একটা সুপার গ্রেড চাচ্ছেন। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো এমনিতে সুপার, বা সাথে আপনারা লাগলে ডুপারও বলতে পারেন। তারা মেধাবী, নিঃসন্দেহে মেধাবী, বিচক্ষণ, জ্ঞানী মানুষ। তো তারা যখন এই কাজটা করে বসলেন, খেয়াল করে দেখেন একদিকে তো সব দল এক হয়ে গেলেন, দ্বিতীয়ত কর্মচারীরাও কিন্তু তাদের সাথে আছেন। এতে করে আমরা করোনার সময় লকডাউন একটা শব্দের সাথে পরিচিত হয়েছিলাম। বিশ্ববিদ্যালয়গুলোতে এখন কিন্তু একটা লকডাউন ওনাদের কাজে। তো এরপরে যদি আপনি ধরে বসেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক সমিতিগুলো আছে, প্রায় প্রত্যেকটাই ক্ষমতাসীন দলের। তো তাদের সাথে সরকারি দলের বা সরকারের যোগাযোগ অত্যন্ত ভালো। কিন্তু তারা যেই ভাষায় কথা বলছেন গত কয়েকদিন, খেয়াল করলে দেখা যায় তারা সুপার গ্রেডও হতে চাচ্ছেন, আবার সরকারি কর্মচারী কর্মকর্তারা যারা সুপার নন তাদের দিকেও তাকাচ্ছেন যে তাদের সুযোগ সুবিধা বেশি। মূল বিষয়টা এখানে সুযোগ সুবিধা বিষয়, অন্য কিচ্ছু না। এবং যে বিষয়টি আসলে সবচেয়ে বেশি গুরুত্ব হয়তো এখানে পাচ্ছে, শিক্ষকরা হয়তো যে বিষয়টি নিয়ে ভাবছেন, এর আগে আসলে তাদের যেই ধরনের সার্বজনীন পেনশন কর্মসূচির ব্যবস্থায় তারা ছিলেন, সেখান থেকে কর্মীদের বেতন থেকে টাকা কাটা হবে এখন যেটি দেওয়া হয়েছে, এবং আগে টাকা কাটা হতো না। মানে এটাই আসলে মূল জায়গাটি, যে বৈষয়িক বিষয়, একেবারে বৈষয়িক বিষয়টা অর্থনৈতিক সোজা করে বললে। তো এই বিষয়ে তারা যেহেতু সচেতন হয়েছেন, অন্তত নিজেদের স্বার্থে এক জায়গায় আসতে পেরেছেন, ভবিষ্যতে আমি আশাবাদী হতে চাই। ও কারণে ব্যক্তিগতভাবে আমি আশাবাদী মানুষ, ভবিষ্যতেও যদি দেশের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে, বা তাদের আদরের শিক্ষার্থীদের প্রয়োজনে এক হওয়া লাগে, একটা তারা কতখানি হবেন সেটা নিয়ে আশাটা আমরা করতে পারি। শুরুটা করলেন, নিজেদের স্বার্থে হলো একসাথে হওয়া শুরুটা করলেন। আওয়ামী লীগ বিএনপি বলে যে গালিগালাজগুলো করতেন এতদিন, ঠিক জাতীয় রাজনৈতিক নেতা নেত্রীরা যে ভাষায় করেন ওনারাও কিন্তু ওই ভাষায় করেছেন। এবার যেহেতু এক জায়গায় এসেছেন, ভবিষ্যতে যদি একটু একটু করে আসার অভ্যাসটা রাখেন বা চর্চাটা রাখেন, সেটা বোধহয় সর্বোপরি সবার জন্যই ভালো।
এই আন্দোলন থেকে নতুন একটি মোড়ের কথা বলছিলেন আসলে মোস্তফা কামাল। যেভাবেই হোক, যে আন্দোলনের কারণেই হোক না কেন, আসলে সব শিক্ষকরা এক হতে পেরেছেন। কিন্তু খুব গুরুত্বপূর্ণ আরেকটি কথা বলছিলেন মোস্তফা কামাল, যখন আসলে পুরো সার্বজনীন পেনশন স্কিম, যেটি সারা বাংলাদেশের সবাই ভোগ করবে, শুধুমাত্র শিক্ষকদেরকে যদি আসলে আমরা আলাদা করে দেই, সেটি বা কতখানি সমীচীন হতে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং মোস্তফা সাহেবকে এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতা। আসলে বর্তমান সময়ে যে শিক্ষকদের যে আন্দোলনটা, এটা আমি খুব বেশি থরলি বলতে পারবো না। এবং এর সাথে আরেকটি যে উনি যে দাবিগুলো বলেছেন, এর সাথে আরেকটা স্বতন্ত্র পে স্কেল, স্বতন্ত্র বেতন স্কেলের যে বিষয়টা বলা তার দাবির মধ্যে আছে। তা আমি এখানে যেহেতু বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং সবগুলি পাবলিক বিশ্ববিদ্যালয়, তা আমি এই ব্যাপারে একটু প্রসঙ্গে আমি বলতে চাই। আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করে এসেছি এবং সেখানে এই যে বিভিন্ন পেশার বিভিন্ন গ্রুপের যে সমন্বয়, তাদের মোটিভেশন, প্রোডাক্টিভিটি নিয়ে অনেক ডিটেলস কথাবার্তা আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন পাবলিক কমিশনে যখন কোনো কর্মকর্তা নিয়োগ প্রাপ্ত হয় এবং সেখানে প্রশাসন, পুলিশ, শিক্ষক, ডাক্তার সবই কিন্তু একই র্যাঙ্কে ঢোকে। যখন আপনি ক্রমান্বয়ে তাদের প্রমোশন দেওয়া হয়, তখন কিন্তু দেখা যায় শুধু প্রশাসন ক্যাডার তারা ফার্স্ট গ্রেড পায় এবং বিশেষ বিশেষ গভর্নমেন্ট গেজেট করে অনেককে বিশেষ পুলিশের যে ডিভিশনাল কমিশন তাকে বিশেষ গ্রেড দেয়। অথচ ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য পেশার যে তাদের কিন্তু ফার্স্ট গ্রেড পর্যন্ত তাদের থার্ড পেশায় থার্ড স্কেলে এসে তাদের ওখানে সমাপ্ত হয়ে যায়। এই যে ডেফিসিয়েন্সি বা এই যে কিছুটা ব্যত্যয় হচ্ছে, এটা কিন্তু আস্তে আস্তে বিভিন্ন পেশার মধ্যে একটা মারাত্মক মানসিকতার সৃষ্টি হয়, যেটা প্রশাসন ক্যাডারের বিপক্ষে, স্বাস্থ্য, শিক্ষা বা অন্য ক্যাডারগুলো কিন্তু আস্তে আস্তে বিপক্ষে চড়ায়। এবং এটা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশেও কিন্তু এই ভিতরে অনেক গভীর সংঘাত আছে, যেটা বাইরে থেকে টের পাওয়া যায় না। এবং সবাই কিন্তু সেই কারণে আজকে যে ঘটনাটা, এটা কিন্তু একদিনই শুরু হয় নাই। আজকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন হঠাৎ করে শুরু হয় নাই। এই ঘটনাটা দীর্ঘদিনের একটা ঘটনা। এখন সবাই ঐক্যবদ্ধভাবে উনি বলেছেন লাল, নীল, হলুদ বা আওয়ামী লীগ, জামাত, নিজেদের স্বার্থে আসলে যখন আঘাত লাগলো তখন আসলে শিক্ষকরা এক হলেন কিনা? আমি এভাবে বলতে চাই না, কারণ আমি তো ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, অনেক বিশ্ববিদ্যালয়। এবং এই যে বিষয়টা, এটা কিন্তু আমাদেরই ব্যর্থতা। এই যে আজকে যে ঐক্যবদ্ধভাবে তারা আন্দোলনটা করছে, এটা কোনো অপরাধ না। শিক্ষকেরা তাদের পক্ষে বা স্বতন্ত্র বেতন স্কেল চিতেই পারে, কিন্তু এই যে একটা মানে ভিন্ন ভিন্ন ক্যাডারের ভিন্ন ভিন্ন অবস্থানটা, এটা কিন্তু আসলেই ক্রমান্বয়ে একজনের বিপক্ষে আরেকজনের যে অবস্থা, মানসিকতা, এটা খুব মারাত্মক। এবং আমি একটা বলি, যখন কোনো দুই ব্যক্তি একই র্যাঙ্কে চাকরি করে এবং যার একজনের প্রমোশন যদি সে বস হয়ে যায়, তখন তার সাবঅর্ডিনেট কোনোদিন তাকে সহ্য করতে পারে না, প্রতি মুহূর্তে তার পতন চায়, মনে প্রকাশ্যে হয়তো কিছু করতে পারে না। এরকম সব লেভেলে, এটা সমস্ত লেভেলে আছে। অর্থাৎ সেইটার হয়তো বহিঃপ্রকাশ করে তার ঐক্যবদ্ধ হয়েছে। আমার ধারণা, তবু যদিও আমি ডিটেলসটা আমি এখনো আমার দেশের বাইরে ছিলাম, ডিটেলসটা আমি নিতে পারিনি। আমার ধারণাটা শিক্ষকদের জন্য একটি স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন করবার তারা দাবি করেছে, এটা কোনো অপরাধ না, এটা করতে পারে, সেটি করতেই পারে। কিন্তু সেখানে আসলে সব ধরনের ক্লাস পরীক্ষা, দাপ্তরিক কার্যক্রম সবকিছু বন্ধ। তার মানে আসলে আমরা শিক্ষার্থীদের কথাও কি ভাবলাম না? ওইভাবে ভাবা হয়নি আন্দোলন প্রশ্নে, স্বার্থগত প্রশ্নে। রাজা ভাই যেটা বলেছেন একদম যৌক্তিক কথা, কিন্তু যখন হঠাৎ করে বিস্ফোরণ নয়, কিন্তু আমাদের একদম দুর্দান্ত মেধাবী যারা, সচরাচর আমরা ধরি যে প্রতিটা ক্লাসের টপ 10-এর মধ্যে যারা থাকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড সহ 10-এর মধ্যে যারা থাকে, তাদের বেশিরভাগ দেখবেন হয় ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার, এটাই তাদের আশা থাকে। থার্ডলি থাকে হয়তো এগ্রিকালচারে যায়, আমরা এরকমটাই দেখে আসছি। আর যারা পেছনের দিকে থাকে, এভারেজ গ্রুপ প্রশাসনে যায়, টপ পোস্ট ইঞ্জিনিয়ার হয় না। তো এখন যাওয়ার পরে কি হয়, যে পদ্ধতিটা, এমনিতে আমাদের শিক্ষা পদ্ধতি আছে দেশে 11-12 রকমের, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, নানা নাম দিয়ে, কিন্ডার গার্ডেন, জেনারেল এডুকেশন, মাদ্রাসা, কওমি, খারেজি, দাখিলি, অনেক কিছু আছে। হ্যাঁ, তারপর আরেকটা হচ্ছে আলিয়া, নানান ভাগ। তো এরপরও যেটা হয়ে যায় প্রশাসনিক বা চাকরির ক্ষেত্রে, দেখা যায় যারা ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার, স্বাভাবিকভাবে তারা তো একটু ভালো কিছু চাইবেন। ইউনিভার্সিটির শিক্ষক যারা, তারাও তো মেধাবী, তারা তো ভালো কিছু একটু চাইবেন। কিন্তু চাইতে গিয়ে হয়টা কি, তাদের সাথে যারা ব্যাক বেঞ্চার, দেখা যায় তারা হয়ে যান তাদের বস। উদাহরণ বলি, আপনি একই সাথে যখন একজন ডাক্তার ঢোকেন, অনেক কষ্ট করে তিনি ডাক্তার হন। এবার কোনো সাবজেক্টকে আমি ঘৃণা করছি না, ধরেন সমাজবিজ্ঞান অথবা সমাজ কল্যাণ বা ইসলামের ইতিহাসও তার যে বন্ধুটি পড়ে, সে বিসিএস দিয়ে হয়ে যাচ্ছে কমের পক্ষে নিচের দিকে এসিলেন্ট। জি, এতে করে তার মধ্যে একটা শাসক প্রশাসক হওয়ার একটা চাপ আসে বা তাড়ানো আসে, আত্মীয় স্বজনরাও কিন্তু পছন্দ করে।
আবার একই লেভেলে চাকরি করে দেখা যায় যে আমরা যেটা মনে করি বিশ্ববিদ্যালয় যেটা, সেটা তো আসলে গবেষণা স্থল, কিন্তু গবেষক হইতে কিন্তু কেউ রাজি হয় না। ওটা আরও মেধার কাজ। কারণ আপনি খবর নিয়ে দেখেন সরকারি অফিসগুলোতে গবেষক বলতে তেমন কোনো পদে নাই, অথচ বিশ্ববিদ্যালয় কিন্তু একটা গবেষণা স্থল, মেধাবীরাই ওখানে যাওয়ার কথা। তো মেধাবীরাও ওখানে যায় না। আপনি জেনারেল বিসিএস হিসাব দেখেন গত কয়েক বছর ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হচ্ছে বুয়েটের, ওরা জেনারেল লাইনে চলে আসতেছে। ইঞ্জিনিয়ার হয়ে ওরা সিভিল সার্ভিসে চলে আসছে। কাস্টমসের দিকে লোবার একটু বেশি, যেহেতু ওখানে মতি সাহেবরা আছে, এই ধরনের নানান সাহেবরা থাকে। পুলিশের দিকে চলে আসে, ডাক্তার কিন্তু পুলিশে আসে। কেন আসে? ওখানে বেনজির সাহেব বা আসাদ মিয়া সাহেবের একটা কী যেন সুযোগ, এটা তাদের চোখের সামনে। তো তারা তো তাদের মতো মেধাবী না, কিন্তু ছড়ি ঘুরায় তাদের উপরে। এটা কিন্তু আমরা যতই হাস্যরস করি, এটা এক নিষ্ঠুর বাস্তবতা। কার মন না চায় একটু শাসক হইতে, একটু প্রশাসক হইতে? ধরেন ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার থানা লেভেলে যান, তার চাকরিটা তো ওখানেই শুরু। গিয়ে দেখেন তার অবস্থাটা, তারা কেউ চিনে কিনা ঠিকভাবে। অথবা ফিশারিজ থেকে যে পড়ে আসে, এগ্রিকালচার থেকে, ফিশারিজ থেকে যে আসে বা এগ্রিকালচারে যে আসে বা ফরেস্টে যে আসে, তারা কিন্তু অত্যন্ত মেধাবী। যদি ডাক্তার ইঞ্জিনিয়ারের সাথে তুলনা করেন তাহলে তৃতীয় পর্যায়ে। তাদের বসার জায়গাটা কোথায়, তাদের কোনো পোস্ট আসে কিনা, থাকলেও তারা কী কাজটা করে কেউ জানে না। সবাই কিন্তু চেনে, এসিল্যান্ড সাহেবরে চেনে, ইউএনও সাহেবরে চেনে, ওসি সাহেবরে তো আরও বেশি করে চেনে। অর্থাৎ ক্ষমতার যে একটা যে ভাণ্ডারটা, যে সিঁড়িটা, সেটাই মেধাবীরা তো অবশ্যই বোঝেন। আমাদের এই শিক্ষক যারা আন্দোলন করছেন তাদের মধ্যে কিন্তু ওই বেদনা কাজ করে, এই কাজ করাই স্বাভাবিক। এই আলটিমেটাম কিন্তু তারা অনেক দিন থেকে দিয়ে আসছিলেন। কিন্তু আমার যারা আসলে জাতীয় পেনশন কর্তৃপক্ষ আছেন তারা বলছেন যে প্রত্যেক স্কিমের সুবিধা কারোরই কমবে না। তার মানে দুটো আসলে সাংঘর্ষিক। অবশ্যই সাংঘর্ষিক। শিক্ষকরা অবশ্যই বোঝেন কমবে কি কমবে না, তারা তো আমাদের পর্যায়ের না যে একটা বলে দিলে আমরা মাথা নেড়ে ফেললাম। তারা এগুলো নাড়ি নক্ষত্র জানেন, অঙ্কগুলো ভালো করে বোঝেন, পাটিগণিত বীজগণিত কী আছে এটার ভিতরে, তারা এটা ভালো করে জানেন। 4-5 কিসিমের এখানে পেনশন স্কিম আছে শিক্ষকদের জন্য, যেটা প্রত্যয়, প্রবাসীদের জন্য আছে, আর অন্যান্য সেক্টরের জন্য আছে। সবগুলোতেই কিছুটা রকম ফের আসলে। কিন্তু সব ধরনের দাবি দাওয়া আদায় করতে গিয়ে আসলে শিক্ষকরা যদি এই ধরনের আন্দোলনে যুক্ত হচ্ছেন, আমি যদি অ্যাডভোকেট শামসুল হক রেজা আপনার কাছে এই প্রশ্নটি করি, সেক্ষেত্রে বড় ধরনের এক ধরনের আসলে গ্যাপের ভয় আমাদের বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে থেকেই যায়। সেশন জট যেটিকে আমরা বলি, সেই সেশন জট আরও দীর্ঘায়িত হতে যাচ্ছে কিনা, বা শিক্ষকদের এই দাবি দেওয়া যদি অতি শীঘ্রই মেনে না নেওয়া হয়, তারা বলছেন তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, তার মানে কি আসলে শিক্ষার্থীদের সামনে আরও কঠিন সময় আসছে কি? আসলে এই যে কথাগুলো আমরা আলোচনা করছি, আলোচনার টেবিলে কিন্তু এটা কোনোভাবে উনি বলুক বা আমি বলুক বা যে দল যে মতামতের লোক হোক, এটা কিন্তু মানে অস্বীকার করার কোনো সুযোগই নেই। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রশাসন বা পুলিশ প্রশাসন বা অন্য যে স্বাস্থ্য বা এটা ভিন্নতা আছেই। এবং যেটা বলছেন যে একজন উপজেলা পর্যায়ে, আমারও আত্মীয়স্বজন অনেক ডাক্তার আছে, আমার নিজেরও আছে, এবং অন্য ইঞ্জিনিয়ার, তারা তাদের যে সুযোগ সুবিধা বা অন্যান্য বিষয় নিয়ে একদম প্রশাসনিক ক্যাডারের লোকদের যে ধরনের সুযোগ সুবিধা বা আর সুযোগ সুবিধা করার মতো সুযোগ আছে, সেটা কিন্তু ওদের নাই, বা সেটা সেই স্বভাবের লোকও তারা না। অর্থাৎ ওই ভালো ছেলেগুলোই ওখানে যায়। আজকের প্রেক্ষাপটে ইঞ্জিনিয়ার ডাক্তাররা যে ওখানে যাওয়ার লোভ দেখাচ্ছে এবং উনি যে প্রসঙ্গক্রমে কিছু কথা বলছে, এটা এই কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আন্দোলনের প্রক্রিয়াটা তো এরকম না হলে আন্দোলনটা দাবি আদায় করা কষ্টকর হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে যারা শিক্ষক আছেন তারা সর্বোচ্চ গুরুত্ব দেন শিক্ষার্থীদের, সাধারণত আমরা সেটাই জানি। বিকল্প একজন শিক্ষকের বিকল্প তো আর আমরা ছাত্রদের মতো আমরা রাস্তায় মিছিল করতে পারি, আমরা কুশপুতলাকে আগুন দেই আমরা, কিন্তু একজন শিক্ষকের পক্ষে তো এছাড়া বিকল্প কোনো প্রক্রিয়া নাই। তারা এইটা হয়তো তার ক্লাস বর্জন করলো, ক্লাস নিল না, তারা রাস্তায় মিছিল করতে পারবে না, তারা পুলিশের উপর হামলা করতে পারবে না, পাল্টা হামলা করতে পারবে না। অতএব এই প্রক্রিয়া তো কোনো স্বাভাবিক বাংলাদেশ প্রেক্ষাপটে এই প্রক্রিয়াটাই চলছে। সুতরাং তারা হয়তো একই প্রক্রিয়া আন্দোলন সংগ্রাম করেছে, এবং এইটা কিন্তু আসলে এই দিন দিন হয়তো অনেকগুলো ক্যাডার তারা প্রকাশ করছে না। যেন আগে প্রকৃতি একটা ক্যাডার ছিল, সংস্থা ছিল, যারা প্রশাসন ক্যাডার বাদে বাকি ঐক্যবদ্ধ অনেকবার বাংলাদেশ হয়েছে। কিন্তু যেহেতু অন্যান্য ক্যাডাররা তারা ভয় পায়, তারা মনে করে যে কোনো কারণে যদি আমাদের চাকরিগত বিষয় নিয়ে বা অন্য বিষয়ের প্রশাসন বা উচ্চ পর্যায়ে খেপে যায়, সেজন্য তারা আন্দোলনটা করে না। কিন্তু মানসিকভাবে তারা কিন্তু কষ্টে আছে, কারণ আপনি একই র্যাঙ্কে ঢোকেন, একই বেতন স্কেলে ঢোকেন, ছাত্র তারা ভালো, অথচ শেষ পর্যন্ত দেখা যায় প্রশাসন বা পুলিশ ক্যাডার তারা বিশেষ সুবিধা পায়। এই যে আসলে প্রশাসন কিংবা পুলিশ ক্যাডারে যাওয়ার যে লোভ, সেটি আসলে কি আমাদের সামনে যে উদাহরণগুলো আছে সেই উদাহরণকে দেখে আমাদের করবার ইচ্ছা হচ্ছে, নাকি আসলে এই উদাহরণগুলোর আসলে কোনো যুক্তিযুক্ত শাস্তি হচ্ছে না, কিংবা এই ধরনের দুর্নীতির কোনো ধরনের আমরা বিচার করতে পারছি না, কোনো বিহিত হচ্ছে না বাস্তবতা? সেটি আসলে একটি বড় কারণ কিনা? কিংবা প্রকৃতির কথা আমি একটি বিরতি নিয়ে এসে আপনার উত্তর নিতে চাই। দর্শকদের সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।
বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সন্ধ্যায়। যে জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম মোস্তফা কামাল, এই যে আসলে আমরা পেনশন নিয়ে আলোচনা করছি, আমরা তর্ক বিতর্ক শুরু করেছি, কিংবা একটা সময় আমরা দেখলাম যে শিক্ষকরা সব ধরনের কার্যক্রম বাতিল করলেন, কিন্তু শিক্ষার্থীদের ওপর আসলে কি ধরনের প্রভাব পড়ছে হয়তো সেটিও আমরা অনেকাংশে নজর এড়িয়ে যাচ্ছে আমাদের। আবার শিক্ষার্থী কিংবা শিক্ষক সবাই আসলে ক্ষমতার জায়গাটিতে যেতে চায়। তো সেখানে ওই যে প্রকৃতির কথা যেটা বলছিলাম, প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক, সংক্ষেপে বলা হতো প্রকৃতি, তাদের সাথে আরও ছিল 26টা ক্যাডার। আমি ওই নিয়ে একটু কাজ করেছিলাম এক সময় পেশাগতভাবে। তো দেখা গেল যে তারা সুন্দর করে কিন্তু লিস্ট দিতেন সালোয়ারি, যে এই বছর একটা বোর্ডের নাম লিখতেন যে 20 জনের মধ্যে কে আছে, তো ওই 20 জন এখন কোথায় আছে। দেখা যায় যে ওই 20 জন অনেক নিচে পড়ে আছে, তারা হয়তো ডাক্তার বা ইঞ্জিনিয়ার এই ধরনের কিছু, তারা অনেক নিচে। আর তাদের সাথে যারা ব্যাক বেঞ্চার ছিলেন তারা কোথায় আছে, তারা কিন্তু এগুলো ধরে 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 দেখাতেন। ওই আন্দোলনটা একটা পর্যায়ে গিয়েছিল। ওই ক্ষেত্রে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আছে যে সরকারগুলো কিভাবে দেখে। তো যখন একটা চূড়ান্ত পর্যায়ে গেল তখন আমি কয়েকটা নাম স্মরণ করতে হয় এখানে এই মুহূর্তে আমার। ডক্টর মাজেদ, আবু হেনা, খান আক্তার হোসেন, ডক্টর মির্জা জলিল, এই যে ভদ্রলোকরা ছিলেন লিডিংয়ে। পরবর্তীতে রাজনৈতিক দলগুলো কি করলো, তাদেরকে কিন্তু ভাগাভাগি করে নিয়ে গেছে। আবু হেনা সাহেবরে বিএনপি নিয়ে গেছেন, এমপি বানিয়ে দিয়েছেন। ডক্টর মির্জা জলিলকে আওয়ামী লীগ নিয়েছেন, নিয়ে কৃষক দলের সভাপতি বানিয়েছেন, কৃষক লীগের। এই হচ্ছে ভাগাভাগির বিষয়টা। এখন দাতা আর গ্রহীতা দুইটা পক্ষ কিন্তু এখানে, তাদেরও কিন্তু আবার ওইসবে যেতে পরে আর বিবেকে বাঁধেনি যে এতদিন আমরা কি বললাম, এখন আমরা কি করি। তাহলে আসলে সব ধরনের আন্দোলন, সেটি সঠিক পথে হোক কিংবা যাই হোক, আমরা সবকিছু কোনো না কোনো ভাবে রাজনীতিকরণ করে ফেলছি। অবশ্যই রাজনীতিকরণ আছে, পাওনা দানার একটা বিষয় আছে, বাস্তবতা মেনে নেওয়ার একটা বিষয় আছে। তো সেটা করতে গিয়ে যদি রাজনৈতিক দলগুলো কোনো সিদ্ধান্তে না আসে, এখন পর্যন্ত আপনি দেখেন সরকারি দলের এই বিষয়ে কিন্তু খুব একটা বক্তব্য নাই। শুধু শিক্ষামন্ত্রী একটু বক্তব্য রেখেছেন গতকাল, যেটা আমি দেখলাম, তিনি বলেছেন যে এটাতে ওনার করণীয় কিছু নেই, রাষ্ট্রীয় সিদ্ধান্ত। তো তিনি তো রাষ্ট্রের বাইরের কেউ নন, তিনি রাষ্ট্রের বাইরেরও নন, সরকারের বাইরেও নন। আবার যারা আন্দোলন করছেন ওরাও কিন্তু সরকারি ঘরানার সংখ্যায় বেশি। এতে করে এগুলো হচ্ছে কথার একটা চাতুরি করে। কোনো একটা ঝামেলা দেখলে যে এটা আমি চিনি না বা এটা আমি জানি না অথবা এটা আমার বিষয় নয়, এই একটা প্র্যাকটিস তো আমাদের মধ্যে আছেই। তো এই বিষয়টা নিয়েও যদি সরকারের দিক থেকে কথাবার্তা শুরু হয়, আমার মনে হয় এটা বেশি দূর গড়াবে না এবং অল্পের মধ্যে সেটা শেষ করা সম্ভব। রাখতে চাই কিন্তু আসলে যে জায়গাগুলো নিয়ে শিক্ষকরা বিশেষ করে আন্দোলন করছেন, আপনার কাছে যদি অ্যাডভোকেট শামসুল হক রেজা, বিদ্যমান ব্যবস্থায় পেনশন 5% হারে বৃদ্ধি পায়, নতুন ব্যবস্থায় বিষয়গুলো নিয়ে যেমন কিছুই বলা নেই, সেই সাথে বর্তমান অর্জিত ছুটির বিপরীতে যে টাকা পাওয়া যায় সেই বিষয়গুলো নিয়েও আসলে বলা নেই। তার মানে এক ধরনের সামঞ্জস্য আসলে আমরা খুব সরাসরি দেখতে পাচ্ছি কিনা, এবং সেই সামঞ্জস্যের বিপরীতে আসলে শিক্ষকরা আন্দোলন করছে, সেটিও আসলে অনেকটা দাবি দেওয়া সঠিক। আজকে যে পেনশন স্কিমের বিষয়টাই মূল বিষয় না, এই বিষয়টা হয়তো এই প্রেক্ষাপটে আমরা প্রকাশ করছি। যে হোসেন মোহাম্মদ এরশাদ আমলে, যদিও সে সামরিক প্রশাসন লোক, তার ওই সময় সিনিয়র সার্ভিস পুল একটা ছিল, সেখানে যে কোনো ক্যাডার থেকে একটা পর্যায়ে ডিসি র্যাঙ্কের কাছে জেনে এক অ্যামালগামেট এক জায়গায়, ওখান থেকে তারা বিভিন্ন জায়গায় ট্রান্সমিট হইতো। এখন কিন্তু সেটা নাই। অর্থাৎ উনি যে বলছেন যে অনেক ওই জন্য ওই প্রকৃতির যে আন্দোলনটা, সেখানে দেখা গেছে এই 26টা ক্যাডারের অনেক লোকজন বিভিন্নভাবে অনেক এমন অবস্থা ছিল প্রশাসন ক্যাডারের তুলনায় কিছু না। বর্তমানেও সেই অবস্থাটা বহাল আছে। বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রাম হয়েছে, কিন্তু পরবর্তীকালে সেটা আর এগোয় সমস্ত ক্যাডারে। এবং এটা যেহেতু আমি এই লাইনে পড়াশোনা, আমি যদিও অ্যাডভোকেট, কিন্তু আমি কিন্তু এই লাইনে থিওরিটিক্যাল পড়াশোনা করেছি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অনেকগুলো সাবজেক্ট আছে এবং সারা বিশ্বের বিষয় নিয়ে আছে। যেন আপনার আমেরিকায় কিন্তু সমস্ত বিচার ব্যবস্থা উচ্চ পর্যায়ে সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা নাই, ওরা নিচের পর্যায়ে শেষ হয়ে যায়, কাউন্টি বা শেরিফের মধ্যে। বাংলাদেশে একটা গ্রামের অশিক্ষিত মহিলার মামলা হাইকোর্টে পেন্ডিং থাকে, সেটা বাংলাদেশ বা দুইটা দেশ সারা বিশ্বে কোথাও নাই। তখন সেই কারণে আজকে যে অবস্থাটা যদিও প্রকাশিত হয় না, কিন্তু ভেতরে ভেতরে এত দ্বন্দ্ব, এত মানসিক কষ্ট, এটা কিন্তু যদি সেভাবে কোনো টেলিভিশন ক্যামেরা দিয়ে দেখা যেত তাহলে সাংঘাতিক কষ্ট। যখন আক্রান্ত হয় তখন বিস্ফোরণটা ঘটে, তার আগ পর্যন্ত কিন্তু মেনে নেওয়া হয়। আমি উদাহরণ দিচ্ছি আপনাকে, যেমন ডিসি ইংরেজি শব্দ, ইংরেজি করলে হয় ডেপুটি কমিশনার, বাংলায় কি জেলা প্রশাসক হয় এটা, কিন্তু তারা প্রশাসক শব্দটা রাখতে খুব পছন্দ করেন। অর্থাৎ শাসক প্রশাসক এই শব্দগুলোর মধ্যে কিন্তু ব্যাপক আকর্ষণ। তিনি জেলা প্রশাসক লেখেন, প্রকৃতিওয়ালারা এটা সেটা ব্যাখ্যা দিতেন। 78-এ পটুয়াখালী একজন জেলা প্রশাসক নিজেকে জেলা শাসক হিসেবে সাইনবোর্ড দেখছে। আচ্ছা, জেলা শাসক লেখছে। তারা শাসক প্রশাসক এই শব্দগুলো তাদের পছন্দ। আবার বিশ্ববিদ্যালয়ে আপনি যান, এখানে আরেক বাস্তবতা আছে। এখন আপনি ধরুন বিভিন্ন ডিপার্টমেন্টের চেয়ারম্যান অথবা ডিন অথবা প্রক্টর, ওনারাও কিন্তু এক ধরনের শাসক অথবা প্রশাসক, ওনারাও কিন্তু শিক্ষক না আসলে।
শিক্ষার সাথে একাডেমিক ফাংশনের সাথে তারা খুব একটা ইনভলভ না। কোথাও না কোথাও গিয়ে আসলে ক্ষমতার এক ধরনের ব্যবহার আমাদেরকে খুব বেশি আকর্ষিত করছে। কিন্তু সেখানে আমার একটি প্রশ্ন আছে মোস্তফা কামাল, এই যে আসলে আপনি বলছেন ক্ষমতার কথা, সামনে আপনি বেশ কিছু উদাহরণের কথা বলছেন, বেনজিরের উদাহরণের কথা, মতিউর রহমান উদাহরণের কথা, কিন্তু বাংলাদেশের যেই নিয়ন্ত্রক সংস্থাগুলোর আসলে কাজ করবার কথা ছিল এই জায়গাগুলো থেকে দূরে সরিয়ে নিয়ে আসতে, তাদের কি আসলে সবসময় চোর পালালেই বুদ্ধি পারে, নাকি সেফ এক্সিটের পর তারা আসলে ব্যবস্থা গ্রহণ করবেন বলে ঠিক করেছে? দুটোই, তাদের বুদ্ধি সবসময় থাকে, সেটা কখন কাজে লাগান সেটা হচ্ছে বিষয়। পালানোর আগেও তাদের বুদ্ধি থাকে, তারা বুদ্ধিমান প্রত্যেকেই। আজকে কিন্তু সুপ্রিম কোর্ট থেকেও হাইকোর্ট থেকে একটা নির্দেশনা এসেছে, শুনতে কঠিন মনে হয় যে তাদের বাৎসরিক আয় ব্যয়ের হিসাবটা দেখাতে হবে। তো সেটা কিন্তু সুপ্রিম কোর্ট নতুন করে বলতে হয় না, এটা আইনে আছে, আইন কিন্তু ছিল। অর্থাৎ ওই আইনটা পালন হয় না দেখে সুপ্রিম কোর্ট মূলত মনে করিয়ে দিয়েছে, স্মরণ করিয়ে দিয়েছে। তো সেটা কি হয়? হয়তো বা হয়। শুধু আপনি বিস্তারিত বাদ দেন, বিভাগীয় যে অভিযোগগুলো আছে এক একজনের নামে, এগুলো আমরা কি জানতে পারি? খুব একটা জানতে পারি না। যদি ঘটনাচক্রে দুই একটা জেনে ফেলি তখন কি করা হয়? বদলি করা হয়। তো বদলির অর্থ কি? যেসব বাজে কাজ তুমি এই এলাকায় করতে, এখন এটা গিয়ে আরেক এলাকায় করো। সে ওই কাজ ওইটাই করে, আরেক এলাকায় গিয়ে করে, নতুন করে তার গাঁথনি দিতে হয়, সেটা পুলিশে হোক আর সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে হোক। তো এটা কিন্তু এক ধরনের ছাড় দেয়া, এক ধরনের ছাড় দেয়া। আমরা কোনো না কোনো ভাবে দুর্নীতিবাজদেরকে ছাড় দিচ্ছি, অপরদিকে শিক্ষকদের তাদের দাবি দেওয়া আদায় আন্দোলন করতে হচ্ছে। শিক্ষকদের বেদনা তো ওই জায়গায় যে আমরা তো বেনজির না, তারা বারবার এটা উদ্ধৃতি দেয়, আমরা তো মতিউর না। মতিউরদের বিষয়ে আপনি দেখেন, তারা যখন সীমান্ত পার হয়ে যায় হয়তো একটা মিস কল দেয় যে এবার একটা নিষেধাজ্ঞা জারি করে দাও। বিষয়টা এই পর্যায়ে কিন্তু চলে গেছে। তার আগ পর্যন্ত নানান কথাবার্তা, পার হয়ে যাওয়ার পর নিষেধাজ্ঞা। এটা মানুষের কাছে বিনোদনের বিষয়। যারা আসলে আইন নিয়ে কাজ করছেন, কিংবা যদি সরাসরি আমি দুর্নীতি দমন কমিশনের কথাই বলছি, অর্থাৎ যেই সংস্থাগুলোর আসলে দুর্নীতি কমানোর ক্ষেত্রে কাজ করবার কথা ছিল, তারা আসলে কি কাজ কম করছেন? দুর্নীতি দমন কমিশন কিন্তু কাজ করছে না, করছে না। আপনি এই অভিযোগ তুলতে পারবেন না। যথেষ্ট অভিযোগ আসবার পরে সবকিছু আসলে মিডিয়ায় যখন সবকিছু দুই ধরনের বক্তব্য আছে, আইনগতভাবে দুইটা বক্তব্য আছে। একটা হচ্ছে যে আমাদের কাছে তো কোনো অভিযোগ নাই, এই একটা অজুহাত। আবার অভিযোগ না এলে সুমুটো হয়ে কিন্তু করতে পারেন, করবেন কিনা এটা তাদের বিষয়। পর্যন্ত ছাগল খুঁজতে গিয়ে কিন্তু তারা বাছুর পর্যন্ত চলে গেছে। গতকাল কিন্তু তারা সাভার গেছে গোশালায়, গো প্রজনন ক্ষেত্রে, ওখানে গিয়ে গরুর বাছুর ধরছে, সম্ভবত 7টা। শুরু হয়েছিল কিন্তু ছাগল দিয়ে। তো ছাগলের মাথা টানতে টানতে তারা কিন্তু বাছুর পর্যন্ত যাচ্ছে তো রেজাল্ট কতটুকু আসবে সেটা পরের বিষয়। কিন্তু এই সংস্থাগুলো যদি আসলে দায় এড়িয়ে যায় তাহলে আসলে সেটা একটি বড় সমস্যা কিনা আমাদের জন্য? শামসুল হক রেজা, কতখানি চেষ্টা আসলে তারা করছে? যে অভিযোগের কথা বলা হয়, কারণ একজন মানুষ, ইন্ডিভিজুয়াল পারসন কখনো এই ঝুঁকিতে যেতে চায় না। মনে করেন কার বিরুদ্ধে, কোন অফিসার কর্মকর্তার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ করলে কোন ঝামেলা বা এই সমস্ত কারণে মানুষ কিন্তু এড়িয়ে চলে। সবাই তার আপন বিষয়টাকে ভালোভাবে দেখে। দুই একজন হয়তো বিভিন্ন কারণে, পলিটিক্যাল বা অন্য ধরনের বিশেষ কারণে হয়তো অভিযোগ করে। সুতরাং অভিযোগ করলেই যে দুদক বা অন্য সংস্থা যাবে এটা কিন্তু অভিযোগ করার পর যেতে হবে এমন কোনো কথা নাই। কিন্তু বিষয় হলো যে বাংলাদেশের প্রেক্ষাপটে সমস্ত আইন কিন্তু আছে, এতে কোনো সন্দেহ নেই। আইনের কার্যকারিতা বা কারা আইনটা কার্যকরী করবে বিষয়টা এখানে। এবং আমরা বিভিন্ন সময় একই ধরনের কথা এক একজনের মুখে এক এক ধরনের শুনি। এখন কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক এইটার আমরা খেই হারিয়ে ফেলেছি। কিন্তু শামসুল হক রেজা, এত দীর্ঘদিন ধরে আসলে এই ধরনের দুর্নীতিগুলো ঘটলো, কেউ জানতে পারলেন না। রাষ্ট্রীয় যে সংস্থাগুলো আসলে এই কাজের জন্য নিয়োজিত রয়েছে তারা কেউ কোনো কিছু জানতে পারলেন না, সেটা কতখানি স্বাভাবিক? এই যেহেতু আমি এই ডিপার্টমেন্টে কেউ না, আমি সরকারি কর্মকর্তা না, বা আমি ওই দুর্যোগের লোক না, এবং তারা তাদের ভাষায় যে কথাগুলো বলে এবং বেনজির সাহেবের সময় নেওয়া বা বিদেশে চলে যাওয়া, এই বিষয়ে সরকারি বা বেসরকারি বা বিভিন্ন ধরনের, আমি যে বিষয়টা লক্ষ্য করছি যে আমি টক শোতে বা পত্রপত্রিকা ইউটিউবে দেখেছি এই বিষয়টা, এই বেনজির বা মতিউরের বিপক্ষে কিন্তু আওয়ামী লীগের সরকারি দলের লোকজনই বিভিন্ন, আমি জানি সরকারি দলের লোকজনই বিভিন্ন জায়গায় বেশি বলেছে, অন্য বিএনপি বা অন্য দলের সে আওয়ামী লীগ সমর্থিত বা আমি যাকে তাদের চিনি ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন পত্রপত্রিকায় এদের লোকজনই কিন্তু সংখ্যায় বেশি, অনেক বেশি। সুতরাং এই দুর্নীতি বিষয়টাকে কেউ কিন্তু সমর্থন করে, কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রক্রিয়াগত কারণে এই দুর্নীতিরা কখনো সমর্থন করছেন না অ্যাডভোকেট শামসুল হক রেজা, কিন্তু কেউ কিছু জানছেনও না, সেটাও তো অনেকটা অস্বাভাবিক। অবশ্যই পাসপোর্টের কথা আমরা কেউ জানি না, দেশ ত্যাগ করে ফেললেন সেটাও আমরা কেউ জানি না। অবস্থাটা এমন অবস্থা আছে আমরা এগুলো প্রতিকার করার মতো মানে সেটা দীর্ঘদিনের একটা ঘটনা চলতেছে। অবশ্যই একটা দীর্ঘদিনের একটা ফসল, এই কারণেই আমরা অবশ্যই রাজা ভাই সেটাই বলতে চাচ্ছেন, দীর্ঘদিনের ফসল। একজন বেনজির তো একদিনে তৈরি হয়ে যায় না, তো ধাপে ধাপে তৈরি হয়েছেন। তো ধাপে ধাপে তৈরি হইতে গিয়ে আপনি দেখেন ডিএমপি কমিশনার থেকেও যদি আপনি শুরু করেন,
এরপরে র্যাবের ডিজি, এরপরে আইজিপি, এগুলো কিন্তু একদিনে হন নাই। এবং ওনারা নিয়ে এসব কথাবার্তা আগেও ছিল, কিন্তু তখন আমল দেয়া হয় নাই, অথবা যারা বলছিলেন তারা জোর করে বলতে পারেন নাই, এখন আমরা যেভাবে স্পষ্ট করে বলি। বরং তখন বলা হয়েছিল যে বেনজির বোধহয় বাংলাদেশে একজনই, এত স্মার্ট আইজি বাংলার ইতিহাসে আর আসেনি, বা আসবে তো আসবেও না। ক্ষমতাসীন দল থেকে তাকে প্রমোট করা হয়েছে, শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন, শুদ্ধাচার পেয়েছেন। এরপরে পুলিশের যে কতগুলো পদক আছে, বিপিএম, পিপিএম, খুব দামি পদক, এগুলো ওনার জন্য বরাদ্দ থাকতো টানা 2-3 বছর, উনি এগুলো পেতেন। অথবা আপনি ওই যে মতিউর সাহেবের একটা লেখা, বদিউর রহমান সাহেব লিখেছেন, এনবিআর এর সাবেক চেয়ারম্যান, যে এতই প্রভাবশালী উনি, কোনো ঘটনা ঘটলে সবার আগে সাইফুর রহমানের বাসায় মতিউর রহমানরে দেখা যেত, সবার আগে আওয়ামী লীগের যিনি অর্থমন্ত্রী ছিলেন কিবরিয়া সাহেব, ওনার বাসায় ওনাকে দেখা যেত। সবাইকে ম্যানেজ করে চলার এক ধরনের ক্ষমতা তাদের আছে। তো এখন তারা দায় হয়ে গেছে, ক্ষমতাসীন দল যেই কারণে বলতে হয় যে সে আমাদের লোক না। তো আপনাদের লোক তো কখনো ছিল না, সে কি আওয়ামী লীগ করতো না, কি আওয়ামী লীগের কোনো পদ পদবি তো নাই। এগুলো হচ্ছে বাজারি কথাবার্তা, যে আমাদের দলের কেউ না। এটা আপনি বলেন কেন আপনার দলের কেউ না, এটা তো ওনারাও জানেন, দেশের সবাইও জানেন। আবার এগুলো মামলা মোকদ্দমায় চলে, যে আমি চিনি না, দেখিলে চিনিব। এগুলো হচ্ছে মামলা মোকদ্দমায় এসব হালকা কথাবার্তা বাজারে চলে, কিন্তু এইসব নিয়ে হালকা কথা খাটে না। যেটা ঘটে গেছে, আপনি এখন দেখেন প্রতিদিনে নাম আসছে একজন দুইজন করে, তারা কেউই কিন্তু একদিনে পয়দা হওয়া লোক না। আবার যদি আমরা বলি যে একজন বেনজির বা একজন মতিউর নিয়ে এত কথা কেন, আসলে এখানে ব্যক্তি বিষয় না, পদ্ধতিটা বিষয়। বেনজির যে কাজগুলো করেছেন এগুলো তো ব্যক্তিগতভাবে করেননি, এই পদগুলোর এগেইনস্টে করেছেন। বড় বড় পদের এই দুর্নীতি আসলে একার পক্ষে করা একেবারেই সহজ নয়, সম্ভব নয়। আওয়ামী লীগ, বিএনপি প্রত্যেকটি রাজনৈতিক দলই কোনো না কোনো ভাবে আসলে এই ধরনের দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় দিয়েছে। তাহলে কি আসলে রাজনৈতিক দলগুলো তাদের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ রাখে? আসলে তো এইরকম একেবারে মোটা দাগে বলা যাবে না। দেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি অনেকদিন কৃষক লীগ থাকার কারণে চলছি, ওনারা কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে ওনার যথেষ্ট উনি অ্যালার্টনেস আছে। তারপরও দীর্ঘদিনে বিভিন্ন প্রক্রিয়াগত কারণে এবং বর্তমানের যে প্রশাসন বা অন্য যে অবস্থানটা আছে, সেখানে কিন্তু সমস্ত ইচ্ছা করলে বুঝলাম যে দুদকের কাজটা কী, প্রশাসনের কাজটা কী, পুলিশ প্রশাসনের কাজটা কী, এই যে বিভিন্ন ক্যাডারের যে বৈষম্য, এই সব বিষয় মিলিয়ে দীর্ঘদিনের সিস্টেম, সেখানে ইচ্ছা করলেই সমস্ত দুর্নীতিবাদ ধরা যায় না। তা আমি মনে করি যে এই বিষয়টি যেন জনগণের মধ্যে বা রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্দোলন তৈরি হওয়া দরকার। ধরেন আমি বলছি যে আওয়ামী লীগের মধ্যেই কিন্তু এই বেনজির বা মতিউর সম্পর্কে আওয়ামী লীগের সমর্থকেরা কিন্তু বেশি তুলেছে। পালিয়ে যাওয়ার পরে, পালিয়ে যাওয়া সাধারণ মানুষ তার বিষয়টা জানবে না। আমি যাদের চিনি, সাধারণ মানুষ না জানুক, কিন্তু সরকারি দলের লোকজন তো জানবে, তারাও জানেন না কেন? এটা কোনো দলে আমার মতো দেশ ত্যাগ করার সময় কারোর পক্ষে জানা সম্ভব নয়। এটা তো যারা ওই চাকরি করে তারা জেনারেল, আমি ইমিগ্রেশন অফিসে জানার কথা নয়, তার জানার কথা, কিন্তু আমি তো বলতে পারবো না সেটা। আমি একজন সাধারণ মানুষ বা আমি একজন আইনজীবী বা আমার জানার কথা, বা একজন ব্যবসায়ী যারা জানার কথা, আওয়ামী লীগের লোকের জানার কথা না। আমি বলছি এই বিষয়টা নিয়ে আওয়ামী লীগের লোকেরা যেটা যতটুকু করেছে, বিএনপি বা অন্য দল কিন্তু বেনজির নিয়ে বা মতিউর নিয়ে অত কথা বলে নাই। আপনি ফেসবুকে দেখেন, আমি চ্যালেঞ্জ করতে পারি 90% সমালোচনা আওয়ামী লীগ সমর্থিত লোকেরাই করছে। আওয়ামী লীগের এই বিষয়গুলো নিয়ে জিরো টলারেন্সের কথা আমরা সবসময় শুনি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। আমি একটু সূত্র ধরে একটি আপনাকে বলতে চাই, বর্তমানে দুদকের অনুসন্ধানে 2215টি ফাইল রয়েছে, তাদের মধ্যে অর্ধশতই আমলা, সাবেক ও বর্তমান মিলে অন্তত 20 জন পুলিশ কর্মকর্তার ফাইল রয়েছে। এই জায়গাগুলোতে আমরা আসবো। আরেকটি বিরতির সময় হয়েছে, দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সন্ধ্যায়। মোস্তফা কামাল, যখন আসলে দীর্ঘ অভিযোগের সারি রয়েছে দুদকে, ঠিক একই সময় একটু প্রশ্ন অন্যভাবে আমরা করতেই পারি, রাঘব বোয়ালদের যখন দীর্ঘ অভিযোগের সারি বাড়ছে, একই সময় তাদের অনুসন্ধান চলছে কচ্ছপের গতিতে কিনা? জি, তো ভদ্রলোক মারা গেছেন আমাদের সাবেক অর্থমন্ত্রী, তিনি মাঝে মধ্যে কিন্তু হাসতে হাসতে রসিকতা করে অনেক কঠিন কথা বলতেন। তো তিনি বলছিলেন যেটা, যে বেগমপাড়ায় যে সাহেবরা আছেন, ওটার নাম সাহেবপাড়া না, বেগমপাড়া, সেটা এক ভিন্ন রহস্য। বেগমপাড়া কেন নাম হলো? তো ওখানে কাজকর্ম তো বেশি আসলে সাহেবদের, বেগমদের না। তো ওখানে বাংলাদেশের যাদের আবাস আছে বা বাড়ি আছে অথবা যারা পাচার করেন, তাদের মধ্যে সংখ্যায় বেশি আমলারা, সেটা হচ্ছে সাবেক অর্থমন্ত্রী বলে গেছেন। এরপরে তিনি আবার তাদেরকে ডাক দোহাই দেয়া যেটা বলে, বা লজ্জা দেয়া, তিনি বলছেন যে ঠিক আছে, এটারে আমরা ঘুষ নাই বলি, এটাকে আমরা একটু স্পিড মানি বলি। অর্থাৎ এটাও তো এক ধরনের লজ্জা দেয়া। সাবেক যিনি শিক্ষামন্ত্রী ছিলেন আমাদের নুরুল ইসলাম নাহিদ, তিনি বলছেন যে ঠিক আছে, ঘুষ যেহেতু একদম বন্ধ করা যাবে না, খান, সহনীয় পর্যায়ে খান। তো কোনটা কার জন্য কতটুকু সহনীয়, তার কতটুকু সহায়, এটা তো ওই ব্যক্তিটা জানে। আবার সরকারের দিক থেকে যখন সরকারি
কর্মচারীদের বা কর্মকর্তাদের বেতন দ্বিগুণ করা হলো, তখনও একটা লজিক ছিল যে বেতনটা বাড়িয়ে দিলে তারা আর দুর্নীতি করবে না। কিন্তু দেখা গেল যে তাদের দুর্নীতির ভলিউম কিন্তু আরও একটু 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 করে বাড়ে। আপনার 111-এর সময়ের কথা মনে আছে, তখনও কিন্তু এই নিয়ে কথা ছিল। একজন উপদেষ্টা বলছিলেন যে আমরা ধরবো না, পুঁটি মাছ ধরবো না, আমরা ধরবো রুই কাতলা। রুই কাতলা বলতে যারা রাঘব বোয়াল, আজকে আপনি যে শব্দটা ইউজ করলেন, দেখা গেল কয়েকদিন কিন্তু ধরা হলো, কিছুদিনের মধ্যে দেখা গেল যে সেটার মধ্যে ফেক কিছু গোলমাল আছে। কারো কারো চরিত্র হননের জন্য বিশেষ করে রাজনীতিবিদদের, ব্যবসায়ীদেরকে কলঙ্কিত করার একটা প্রবণতা 111-এর সময় আমরা কিন্তু দেখেছি। তো সেই পর্বত থেকে হয়তো বা রাজনীতিবিদরাও শিক্ষা নিতে পারতেন, তারা তো শারীরিক কষ্টও সয়েছেন অনেকে। জি, কিন্তু এই অভিযোগ তো এখন আসলে আসছে যে কারা দুর্নীতিতে এগিয়ে, আমলা নাকি নেতাকর্মীরা, সেটা নিয়েও একটি বড় প্রশ্ন যে কে যে এগিয়ে। তো এখন গত কয়েকদিন কিন্তু রাজনীতিবিদদের দিক থেকে, বিশেষ করে ক্ষমতাসীন দল থেকে একদম সুনির্দিষ্ট করে কয়েকজনে বলেছেন যে যত আজে বাজে কাজ করে আমলারা, দোষ হয় রাজনীতিবিদদের। তারা কিন্তু একটা অবস্থান নিয়ে ফেলছেন। তো এখন আবার আমলারা যদি, বেনজিররা অথবা মতিউররা যদি বলতে পারতেন তাদেরকে এত মোটা তাজা কে করেছে, করার সুযোগ কে দিয়েছে, তাহলে হয়তো তারাও বলতে পারতেন যে কোন কামলারা, কোন রাজনীতিবিদরা, তারা আসলে যেই সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হয়েছেন সেই সরকারের ছত্রছায়ায় তারা আসলে এভাবে ফেলে উঠেছেন কিনা। অ্যাডভোকেট শামসুল হক রেজা, কোনো না কোনো ভাবে আসলে তারা বেরিয়ে যাচ্ছেন, কিংবা আসলে যেই সংস্থাগুলোর কথা আমরা বারবার বলছি তারা আসলে অভিযুক্তদেরকে ইচ্ছাকৃতভাবে ধরাছোঁয়ার বাইরে রাখছেন কি? আমি আসলে বলতে চাই যে যারা সরকারি চাকরি করে তারা কোনো দল না। যে যেভাবে বলুক যে কোনো সরকারি কর্মকর্তা কোনো রাজনৈতিক দলের বিশেষ কোনো কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, চাকরি গেছে, এ ধরনের ঘটনায় উদাহরণ খুবই কম, হাতে গোনা দুইটা হইতে পারে। কিন্তু যখন যে দল ক্ষমতা থাকে, এই সমস্ত সরকারি কর্মকর্তারা তারা বিভিন্ন রকম বক্তব্য নিয়ে আসে যে আমরা অমুক আমলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখান থেকে প্রিভিলেজ পাওয়া। এটা কিন্তু আমি বলি, আমি এটা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতে চাই যে কোনো সরকারি কর্মকর্তারা খুব কম সংখ্যক, দুই একজন হয়, কম সংখ্যক লোকেরাই বিভিন্ন দলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কম, হাতে গোনা দিয়ে। কিন্তু জেনারেল মাস যে অমুক দল সে সমর্থন বলে, সে ওই আমলে চাকরি হয়েছে বলে বা এই সময় অ্যাপয়েন্টেড বলে তার ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা কিন্তু আসলে বিভিন্ন রকম সুবিধা নেওয়ার জন্য ব্যবহার করে। আর যে রুই কাতলা ধরা, এটা এই বক্তব্যগুলো পলিটিক্যাল, এগুলো এরকম দেওয়ার কোনো জাস্টিফিকেশন নাই আমি মনে করি। আমি যদি দুর্নীতির বিরুদ্ধে কোনো অভিযান করি বা অনিয়মের বিরুদ্ধে অভিযোগ করি, ওই রুই কাতলা ধরবো, চুনপুটি ধরবো না, এটা আসলে মোস্টলি পলিটিক্যাল বক্তব্য। এগুলা যার যার সুবিধা মতো দেয়। এবং কাউকে কি আসলে আমরা ধরছি, কারো কি আসলে আমরা কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হতে দেখছি না? না, এইটা তো একটা জেনারেল কথা। কিন্তু আমরা আমি বলছি, আমি আগেই বলছেন যে বর্তমান সময়ে যারা রাজনীতি সচেতন, যে দল, সবারই উচিত এটার বিরুদ্ধে অবস্থান নেওয়া। এটা কোনো এটা কিন্তু আমি আবার বললাম, তারা কোনো দলের লোক না, যে যাবে বলুন। আমি অনেক সরকারি কর্মকর্তারা দেখেছি, আমি নাম বলতে চাই না, যারা বিএনপির আমলে বিশেষ বা ব্যবসায়ীদের অনেক দেখছি বিশেষ সুবিধা নেওয়ার জন্য বিশেষ অমুক উদ্বোধন সমুক উদ্বোধন, আবার এই ব্যবসায়ী দেখছি সরকার তুললে তার দ্বারা এরকম উদ্বোধন হচ্ছে। সরকারি কর্মকর্তাদের ব্যাপারেও কিন্তু আমি মনে করি এরকম বিষয়টা। আবার যারা আসলে দুর্নীতি করেছেন কিন্তু বিশেষ সুবিধা দিয়ে আসলে সুবিধা প্রাপ্ত হচ্ছেন, তারা যাদেরকে সুবিধা দিচ্ছেন, যেখান থেকে সুবিধা প্রাপ্ত হচ্ছে তাদেরকে নিয়েও আসলে আমরা কেন, তারা কোনো দলের লোক না, এটা অনেকটাই ভাইস ভার্সা। উদাহরণ আপনি বলেন, মতিউর সাহেব পালিয়ে যাওয়ার সময় তো নিচ্ছে ওনার ছেলে বা ওনার স্ত্রী ছিলেন না। কমন সেন্সে কি বলে, ওনাকে পার করিয়ে দেওয়ার জন্য ওনার কিছু ফলোয়ার্স ছিলেন, অর্থাৎ তারা এগুলো তৈরি করে নেন। একইভাবে বেনজির সাহেবও, তিনি যে সারা দেশে এত জায়গা সম্পত্তি কিনেছেন, এগুলো তো ঢাকনা দিয়ে রাখেননি, এগুলো তো রিসিউট উঠেছে, অনেক ইট বালু সিমেন্টের কাজ কারবার ছিল। ওই কাজগুলো কে করেছে খবর নেন না আপনি? দেখেন কারা করেছে ওই কাজগুলো, ওই ঠিকাদারিগুলো কারা করেছে, কে এই জমিনটা কিনে দিয়েছেন, কে ওখানে বিল্ডিং করে দিয়েছেন, কে রাস্তাঘাট করে দিয়েছেন, এগুলো তো দিবালোকে হয়েছে, গোপনে হয়নি তো একটাও। অর্থাৎ ভাইস ভার্সা, দাতা আর গ্রহিতা, উপকারভোগী, উপকারেরও দাতা আছে, গ্রহিতা আছে, অর্থাৎ ভাইস ভার্সা সবাই একটা সম্মিলিত সিন্ডিকেট। অথবা আপনি যদি ধরেন যে একটা প্রোডাকশন হাউসের মতো, একটা গোয়াল ঘরের মতো, রীতিমতো ওখানে ছাগল নিয়ে ব্যবসা আছে, গরু নিয়ে ব্যবসা আছে, মাছ নিয়ে আছে, তাদের ব্যবসার কিন্তু শেষ নাই। আপনি খেয়াল করে দেখেন, যারে ধরে তারে জায়গা সম্পত্তি কিন্তু কুল কিনারা নাই, দিঘিকে দিঘি, হিন্দু সম্পত্তি মুসলমান সম্পত্তি, পাহাড় দখল, সমতল দখল, নদী দখল, শুধু কবরস্থান কেউ কেনেন নাই এখনো। তারা কিন্তু সমান এগুলো করেন। তো এগুলো কি তারা একা একা করেছেন বা ব্যাগ নিয়ে করেছেন? এগুলো কি বাজার ব্যাগ নিয়ে করা যায়? এগুলো করানোর জন্য তাদের লোক ছিলেন। তো সেটা চলে আসছে আগের থেকেই। এখন বেনজির সাহেবের কথা আর মতিউর সাহেবের কথা যেহেতু বেশি আসছে, একদম ঘন ঘন ঘটে গেছে ঘটনাগুলো। তো এখানে আমাদের মনে রাখতে হবে, আপনি যেটা জিরো টলারেন্সের কথা বলেছিলেন, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর কিন্তু একটা
হুঁশিয়ারি এবং স্লোগান, এবং তিনি বরাবরই স্পষ্ট কথা বলেন, যেটা তার বঙ্গবন্ধুর এই বৈশিষ্ট্য, হয়তো বাপের বৈশিষ্ট্য যেটা পরবর্তীরা পান, স্পষ্ট করে কথা বলেন। তিনি এমন কথাও বলেছিলেন, একমাত্র শেখ হাসিনাকে ছাড়া আর কাউকে কেনা যায় না, শেখ হাসিনাকেও কিনা যায় না, দলের যে কাউকে কিনা যেতে পারে, এই ধরনের একটা কথা তিনি স্পষ্ট করে বলেছিলেন। দল থেকে কেউ কিন্তু সাহস করে বলেনি যে না আমাকেও কেনা যায় না, সব কিন্তু চুপ করে আছেন। সাহস থাকলেই কিন্তু এই কথা বলা যায় যে একমাত্র শেখ হাসিনা ছাড়া যে কাউকে কেনা যায় দলের। তো দল থেকে তো কেউ সাহস করে বললেন না যে আমিও আছি এই দলে, আমাকেও কেনা যায় না, সবাই মাথা নিচু করে বসেছিলেন। অর্থাৎ ওনার দিক থেকে শাসন বলেন, হুঁশিয়ারি বলেন, বা ব্যবস্থা গ্রহণ যে একবারে হচ্ছে না তাও তো না, যেটাই তথ্য আসছে বাজারে তিনি কিন্তু ব্যবস্থা যেটা আমরা গ্রহণ করতে দেখছি সেটা আদৌ কোনো শক্ত অবস্থান কি দুর্নীতির বিরুদ্ধে, শক্ত কি নরম সেটা হয়তো আরো সময় লাগবে, যেহেতু বিচার প্রক্রিয়া, বিচারের মধ্য দিয়ে যখন কোনো কিছুর অ্যাকশন হয় একটু সময় লাগে। তো সেটা তো মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বলছেন, আমরাও দেখছি ওনার নজরে যেটাই যাচ্ছে অ্যাকশনের দিকে যাচ্ছেন, হয়তো অ্যাকশনটা মন মতো হয় না, পালিয়ে যায়, এরকম কিছু আপত্তি আছে। কিন্তু গত কয়েকদিন থেকে তিনি নিজেও বারবার উচ্চারণ করছেন, কিন্তু যখন আসলে আমরা এই ধরনের বিরাট যখন শুরু করেছি দেশ ত্যাগের পরে নিষেধাজ্ঞা আসতে দেখি, তখন আসলে সেই বিচার আদৌ আমরা কতখানি দেখতে পাবো সেটা নিয়েও একটি বড় প্রশ্ন থেকে যায়। একটা দুঃখ জাগে এখানে যে বদনামটা কিন্তু সরকারের ঘাড়ে চলে যাচ্ছে। এই জায়গাটিতে আমি অপকর্মটা করছেন বেনজির অথবা মতিউর, বদনামটা চলে যাচ্ছে সরকারের ঘাড়ে, আওয়ামী লীগের ঘাড়ে। এরা আসলে বিএনপির আমলেও কর্মে নিয়োজিত ছিলেন, কিন্তু সরকারের ইমেজে আসলে বড় একটি দাগ পড়ল। ছোট্ট একটি দেশে একটা বিরাট জনসংখ্যা এবং এই দীর্ঘদিনের প্রক্রিয়ায় যে আমরা যে এই সিস্টেমটা দাঁড় করাতে পারি নাই, এটা ব্যর্থতা সবাই আছে। রাজনৈতিক নেতারা কি সেই ব্যর্থতা দায় নিয়েছেন? মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে উনি যে বলছেন, আমিও ওনার সাথে অনেকদিন কৃষক লীগ করে অনেক সব, কিন্তু উনি কিন্তু এইসব বিষয়ে কখনো প্রশ্রয় দেয় না। আমি অনেকবার দেখেছি যারা দলের মধ্যেও যারা একটু ওই লাইনে তাদের কিন্তু কখনো প্রশ্রয় দেয় না। কিন্তু এই যে সিস্টেমটা দীর্ঘদিনের অবস্থানে চলে আসছে, সেখান থেকে ইচ্ছা করে সব কিছু একেবারে মানে রাতারাতি অনেক কিছু করা যায় না, বা ইচ্ছা করে অনেক কিছু মানে আপনি যার মাধ্যমে করবেন সেই লোকগুলো করা, সেই সংস্থাগুলো করা, সেগুলো তো দীর্ঘদিনের প্রক্রিয়ায় একটা অবস্থানে তৈরি হয়ে যাবে, সেখান থেকে স্পষ্ট কিছু আপনারা আশা করা যায়। এই জন্যই হয়তো প্রক্রিয়াগত সময় লাগছে। এই জন্য আজকে বেঞ্জির বিষয় নিয়ে যদি মাননীয় প্রধানমন্ত্রী বা গভর্নমেন্টের সে ধরনের ইচ্ছা না থাকতো, তাদের কিন্তু এইরকমভাবে পত্রপত্রিকা যারা আওয়ামী লীগের লোকেরা তো ম্যাক্সিমাম, আমি বললাম 80% আওয়ামী লীগের লোকেরা, আপনি দেখেন ফেসবুক খোঁজেন, পত্রিকা খোঁজেন, আওয়ামী লীগের লোকেরা কিন্তু বেঞ্জির এবং মতির বুদ্ধি বেশি বলছে। বিএনপিরা কিন্তু প্রকাশ্যে কোনো পলিটিক্যাল বক্তব্যই দেয়নি। বিএনপির যেটা উচিত ছিল, বিএনপি কিন্তু বেঞ্জির বুদ্ধে কোনো পলিটিক্যাল বক্তব্য এখন পর্যন্ত দেখিনি। টক শুতে ভিন্ন পাচ্ছে, কিন্তু জাতীয়ভাবে একটা রাজনৈতিক দলের প্রোগ্রামের অংশ হিসেবে বলে এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে, বেঞ্জির বা মতিউরের বিরুদ্ধে আন্দোলন করতে একটা কথাও বলে নাই। সুতরাং সরকারের ইচ্ছা আছে, কিন্তু যে এই প্রক্রিয়াগত কারণে, দীর্ঘদিনের এই প্রশাসনিক কারণে ইচ্ছা করলেই রাতারাতি অনেক সমাধান করা যায় না। এবং এই গভর্নমেন্টের ইচ্ছা আছে বলেই, মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা আছে বলেই অন্যরাও আওয়ামী লীগের লোকেরাও তো সাহস করে এগুলো সব বলছে যে না মাননীয় প্রধানমন্ত্রী এই বিপক্ষে না, অথবা সবাই কিন্তু সেভাবে বলছে, এবং সেই প্রক্রিয়া যায় অদূর হবে না হবে সেটা অবস্থা বলে দেবে। সেটা একজন প্রধানমন্ত্রী তিনি যথেষ্ট চাইছেন আসলে দুর্নীতিকে কমে নিয়ে আসতে, তার একার পক্ষে নিশ্চয়ই এটি সম্ভব নয়। কিন্তু আমি একটু আগে আসলে বিরতিতে যাবার আগে একটি সংখ্যার কথা বলেছিলাম, প্রায় ২৫০০ ফাইল আটকে রয়েছে দুদকে, সেখানে প্রায় ১৫০ আমলা আছেন এবং সাবেক এবং বর্তমান হলে ২০ জন পুলিশ কর্মকর্তার ফাইল আছে। সামনে কি তার মানে আসলে আমরা আরো অনেক ধরনের দুর্নীতি দেখতে যাচ্ছি কি? জি, আমরা দেখছি, আজও তো একজনের দেখেছি এবং ওনার স্ত্রী সহ, এদের প্রত্যেকের কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে এই বিষয়ক একটা ব্যাপক সমঝোতা আছে অথবা মিল আছে, এবং খুব অদ্ভুতভাবে তারা ৫০০ কোটি টাকার সম্পদকে মাত্র ৭০ কোটি টাকা দেখিয়ে দিয়েছেন। অর্থাৎ কোটি ছাড়া তাদের কাছে কিন্তু কোনো অঙ্ক নাই, তাও সেটা শত কোটি, হাজার কোটি। তো এরকম একটা অবস্থার মধ্যে যেহেতু ধারাটা শুরু হয়েছে, এখানে একটা কথা কিন্তু একটু মনে রাখা দরকার, আমরা বোধহয় সেটা খুব আমলে নিচ্ছি না। আমাদের সর্বশেষ যে IMF-এর যে আমাদের ছাড়টা হয়েছে, ঋণের ছাড়টা, ওই সময় একটা নোট ছিল যে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, বিশেষ করে সরকারি কর্মচারীদের বাৎসরিক আমলনামাটা নেয়া। আবার যারা নিয়ে আমরা মাস কয়েক আগেও খুব আলোচনার মধ্যে ছিলাম, সেটা রাজনৈতিকভাবে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো, ওনার ওখানেও কিন্তু বারবার দুর্নীতির একটা কথা আছে, গণতন্ত্রায়নের কথা আছে, পরবর্তী প্যারার মধ্যে আছে কিন্তু দুর্নীতির কথা, দুর্নীতি দমন এবং একসাথে কাজ করা। ওখানে কিন্তু একটা আন্তর্জাতিক বিষয়াদিও কিন্তু এরই মধ্যে যোগ হয়ে গেছে, সেটা হয়তো আমরা কথার ছলে ভুলে যাই অনেক সময়, একটা যোগসূত্র ওখানেও আছে বা থাকতে পারে বা থাকাই স্বাভাবিক। তো এরকম একটা অবস্থায় যেহেতু একটা সংখ্যা এসেছে, তো সংখ্যা হয়তো একটু প্লাস হবে অথবা একটু মাইনাস হবে। তো গড়পড়তা যেটা এসেছে, পুলিশের সংখ্যাটা বেশি, সংখ্যার দিক থেকে প্রশাসনিক লোকজনদের সংখ্যা বেশি, এটা হওয়াটাই অনেকটা স্বাভাবিক। আর পুলিশ যেহেতু এমন একটা বাহিনী,
অন্যান্য বাহিনীর সাথে পুলিশের কিন্তু একটু তফাৎ আছে। পুলিশের ভালো কাজ বা মন্দ কাজ এটা একটু সরাসরি দেখা যায়, অন্যদেরগুলো ওইভাবে দেখা যায় না। তো এভাবে যদি আমরা শুধু পুলিশকে আবার একতরফা দোষারোপ শুরু করি, সেটার উপর একটু ভালো ফল হবে না। আস্থার জায়গাটিও আসলে তাহলে তো রাষ্ট্রই থাকে না। আমরা যদি মনে করি যে পুলিশবিহীন রাষ্ট্র, কিন্তু এরপরেও কি আসলে আপনাদের দুজনের কাছে একেবারে শেষ প্রশ্নটি আমি করতে চাই, এই ধরনের দুর্নীতির আসলে একটি দৃষ্টান্তমূলক বিচার আমাদের সামনে আসা উচিত, তাহলেই হয়তো দুর্নীতি কমবে কিনা, আপনারাও কি তাই মনে করছেন কিনা? অ্যাডভোকেট শামসুল হক রেজা, একদম ছোট করে 10 সেকেন্ড। এই বাস্তবতার সাথে আমরা এড়াতে পারবো না। বাংলাদেশের যে ঘটনাগুলো শুনছি, হয়তো অনেকেই জানি বিভিন্ন কারণে, অতএব এর তো বিচার হওয়াই উচিত। এবং এটা কোনো দলীয় স্লোগান না, যেন বর্তমান সরকারের ইচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী, এবং এই ব্যাপারে সবারই এই ব্যাপারে সমাজভিত্তিক দল ভিত্তিক সবার একটা ব্যাপক আন্দোলন করে তোলা দরকার। দুর্নীতির বিরুদ্ধে আমাদের ব্যাপক আন্দোলন করা দরকার। জি, একেবারে একটা সামাজিক আন্দোলন দরকার, একটা সচেতনতা দরকার। আর সবচেয়ে বেশি দরকার একদম ঘর থেকে, একদম ঘরের ভিতর থেকে। কারণ আমরা ওই যে ছোটবেলায় এইম ইন লাইফ পড়তাম, তো তোমার জীবনের লক্ষ্য কি। গত কয়েক বছর ধরে আপনি দেখেন খুব বাজে প্রবণতা, কিন্তু কি হইতে চায়, সিংহভাগ বিদেশ চলে যাইতে চায়, এক বাক্যে বলে, অর্থাৎ এই দেশ তার কাছে ভাল লাগে না। এটা কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করার বিষয় আছে। দ্বিতীয়ত এবার আসেন, যখন আপনি বিসিএস এর অংশটুকুতে দেখেন কে কিসে চয়েসটা বেশি দেয়, পুলিশে, এনবিআরে, রাজস্ব বিভাগে, এগুলোতে চয়েস বেশি দেয়। এগুলো কিন্তু উদ্দেশ্য বুঝার বিষয় আছে। ডাক্তার কেন চয়েসের মধ্যে লেখে যে সে পুলিশ হবে, এমবিবিএস ডাক্তার, বেশ কয়েকজন ডাক্তার আছেন পুলিশে, বেশ কয়েকজন ডাক্তার আছেন আমাদের সিভিল সার্ভিসে, আবার কৃষিবিদ তো ভরপুর, যারা কৃষি বিজ্ঞানে অবদান রাখার কথা মেধাবী কৃষিবিদ, তারা সিভিল সার্ভিসে লোভের জায়গাটা চলে আসছেন, অর্থাৎ খবরদারির জায়গাটা চলে আসছেন। সেটা যদি লাগামটা একটু শক্ত করে সরকারের দিক থেকে প্রথমত টানা হয়, আর শুরুটা যদি হয় ঘর থেকে, একটা রেজাল্ট তো না এসে পারে। আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। মোস্তফা কামাল এবং অ্যাডভোকেট শামসুল হক রেজা, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।